তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পতনের হাত থেকে রক্ষা করা যেত না বললেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে সভাপতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কমিটি গঠন। দুদককে রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্র মুক্ত করাই চ্যালেঞ্জ বলছেন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। ইসি নিয়োগ আইন পরিবর্তনের পরামর্শ বদিউলের। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ মির্জা ফখরুলের। অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। কখনো খোলা কখনো বন্ধ গাজীপুর সাভারের পোশাক কারখানা। ৫,০০০ কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। ঝুট ব্যবসার দ্বন্দ্বের শিকার কর্মীরা বললেন সচিব। প্রবাসের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পতনের হাত থেকে রক্ষা করা যেত না। দেশ গড়ার সুযোগ বারবার আসে না উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শ্রমিক মালিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, স্বল্পোন্নত হিসেবে উত্তরণের পর বাংলাদেশকে শক্ত প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে হবে এবং জনতার প্রতি শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তী সরকার গঠনের ১ মাস পার করে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আনুষ্ঠানিক সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক এই অনুষ্ঠানে ছিলেন প্রথিতযশা ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে নীরবতা পালন এবং মোনাজাত করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের উপদেষ্টাদের পর বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সাফ বার্তা, নিজেদের রক্ত ঢেলে নতুন দেশ গড়ার যে সুযোগ দিয়েছে তরুণরা, তা হাতছাড়া করলে পথ হারাবে দেশ। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। সে নতুন বাংলাদেশ গড়বই। অতীত আপনাকে আর টানবে না। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ডক্টর ইউনূসের আহ্বান, স্বল্পোন্নত কাতার থেকে উত্তরণের পর দেশকে আরও বড় প্রতিযোগী হয়ে গড়ে উঠতে হবে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। পুরো সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসা মডেলের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে। টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস। মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। নতুন দেশ গড়ার পথে সবাইকে পাশে চান বর্তমান সরকারের নেতৃত্বে থাকা নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সহায়তা ও চিকিৎসার ব্যয়ভার বহনে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গণহত্যার বিচারের স্বার্থে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া সহ আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গঠন করা হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি ও শহীদ মুগ্ধর বড় ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে 21 সদস্যের কমিটি। যে কোনো সরকারি আসুক, আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য, শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি, সেই সাপোর্টটা দিতে পারি এবং যারা আহত আছেন তাদেরকে লং টার্মের চিকিৎসা দিতে পারি, সেজন্য এই ফাউন্ডেশনটা করা। ব্রিফিংয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দেশের ব্যাংকগুলোতে থাকা বিভিন্ন ফান্ড পুনরুদ্ধারে কাজ শুরু করেছেন তারা। বেশ বড় সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পাবলিক মানি তো আটকে আছে, কাজে মিটিংটা খুব দ্রুত হবে। এখন বাস্তব অবস্থা ব্যাংকগুলোর তো আমাদেরকে বিবেচনায় নিতে হবে, নিয়ে তারপরে কত সময়ের মধ্যে তারা দিতে পারবে এটা তারা বলবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে সংস্কারের পরেই নির্বাচনী কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান জলবায়ু বিষয়ক উপদেষ্টা। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চায়। আগামী 2-3 সপ্তাহের মধ্যে দেশে চলমান লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বাস্তবতাটাও ভিন্ন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে এ পর্যন্ত 728 শহীদের তালিকা তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শহীদদের তালিকা তৈরির কাজ চলমান থাকায় আগামী 14 সেপ্টেম্বরের স্মরণ সভা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সরকারের 1 মাসে মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন উদ্যোগ এবং আগামী 100 দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। কথা বলারও কেউ ছিল না। এ সময় তিনি জানান, বিগত সরকারের সময়ে এই মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক বিভিন্ন নিয়োগ বাতিল সহ বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে সরকার। 100 দিনের মধ্যে গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন প্রণয়ন সহ একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি, প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরও আগেই এটা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না। ছাত্র জনতার আন্দোলন ঘিরে নিহতদের তালিকা প্রণয়ন সম্পূর্ণ না হওয়ায় তাদের স্মরণে 14 সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। 14 তারিখে স্মরণ সভাটি করা হচ্ছে না, মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে আয়োজন করব। যথেষ্ট প্রমাণ না থাকলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের না করতে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রশ্নের জবাবে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি দুর্নীতি দমন কমিশন, এ থেকে সংস্থাটি মুক্ত করাই চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন দুদক সংস্কার কমিটির প্রধান ইফতেখারুজ্জামান। তিনি মনে করেন দুদকের উচ্চ পর্যায়ে নিয়োগে এমন কাউকে থাকতে হবে যারা ব্যক্তি জীবনে রাজনীতির প্রভাব মুক্ত। এর পাশাপাশি দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। শ্রদ্ধা জানাচ্ছি। গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করা। এরই ধারাবাহিকতায় বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 6টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ইফতেখারুজ্জামান বলেন, দুদক রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি, এর থেকে প্রতিষ্ঠানটিকে মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। যদিও একটা নিয়োগের জন্য প্রক্রিয়া নির্ধারণ করা আছে আইনগতভাবে বিধি অনুযায়ী, কিন্তু সেটা নামমাত্র অনুসরণ করা হয় বা অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। এমন একটা পর্যায়ে চলে গেছে আমলাতন্ত্রের হাতে দুদক জিম্মি, রাজনৈতিক প্রভাবের হাতে জিম্মি। দুদকের উচ্চ পর্যায়ে এমন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যারা ব্যক্তি জীবনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত।
পাশাপাশি দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। দুদক যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যখন ক্ষমতায় থাকে তখন আমরা পদক্ষেপ নিতে আমরা পারি না, এরকম একটা। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। দুদকের নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিবর্গকে দিতে হবে যাদের পেশাগত জীবনে, তাদের ব্যক্তিগত জীবন আচরণে তো অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে হবে। পরবর্তী যে কোনো সরকারের অধীনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সংস্কার কমিশন সেই দিকটিকে বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান ইফতেখারুজ্জামান। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের নিয়োগ আইন পরিবর্তন করতে হবে বলে মনে করছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, চলমান আইনে সরকার যাকে খুশি তাকেই নিয়োগ দিতে পারে। হলফনামার বিধান, আরপিও সহ রাজনৈতিক দলের মনোনয়ন প্রদানের বিভিন্ন বিষয়ে দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে মত তার। বিগত আওয়ামী সরকারের আমলে দেশে অনুষ্ঠিত হয় 3টি জাতীয় সংসদ নির্বাচন, যার নেতৃত্বে ছিল রকিব, হুদা ও আউয়াল কমিশন। 3 জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়েও উঠেছিল প্রশ্ন, যার সবশেষ নজির 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া বড় কোনো দলের নির্বাচনে অংশ না নেয়া, যেখানে ভোটার উপস্থিতি 41.8% থাকলেও প্রশ্ন উঠেছিল অনেক। গত 5 আগস্ট আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। দাবি মেনে পদত্যাগ করেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। বৈষম্যহীন, 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন, নির্বাচন কমিশনকে সংস্কার করে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে। এরই পরিপ্রেক্ষিতে 6 বিশিষ্ট নাগরিককে করা হয় এই সংস্কার কমিশনের প্রধান, যার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন নিয়োগ আইনে দুর্বলতা দেখছেন তিনি। নির্বাচন কমিশন নিয়োগ আইন, সেখানে দুর্বলতা রয়েছে। এই আইনটা মোটেও যুগোপযোগী নয়। এই আইন দিয়ে সরকার যাকে চায় তাকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এটা মূলত আগে যে প্রজ্ঞাপন ছিল ওই প্রজ্ঞাপনটাকে আইনের খোলসে তোরা সংসদে পাশ করেছে, ওটার মধ্যে পরিবর্তন আনা দরকার। হলফনামার বিধান, রাজনৈতিক দলের মনোনয়ন প্রদান ব্যবস্থা ও আরপিওর ক্ষেত্রেও পরিবর্তন আনা দরকার বলে মনে করেন বদিউল আলম মজুমদার। আরও পরিবর্তন আনা দরকার হলফনামা। রাজনৈতিক দলের তাদের গঠনতন্ত্রে আইনেও সহযোগী সংগঠনের কোনো বিধান থাকতে পারবে না। এটা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, একটা ঐক্যমত্যের ভিত্তিতে। কিন্তু রাজনৈতিক দলগুলো আইনের আক্ষরিকভাবে আইন মেনেছে, কিন্তু আইনের উদ্দেশ্য যেটা সেটা মানে না। রাজনৈতিক দলগুলো তাদের যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থাকে সে প্যানেল থেকে মনোনয়ন দেবে, তো সেটা ছিল অরিজিনাল আইনে। কিন্তু পরবর্তীতে যখন সংসদে অনুমোদন করা হয় তখন ওইটা আইনের ভাষা বাদ দিয়ে প্যানেল থেকে আর নয়, সেখানে পরিবর্তন আনা দরকার। ভোটার তালিকায় নারীর সংখ্যা কম থাকার কারণ হিসাবে বাড়ি বাড়ি গিয়ে নাম সংগ্রহ করা হয়নি বলে মনে করেন তিনি। এ বিষয়ে সংস্কার করা প্রয়োজন বলে মত তার। শুরু হয়নি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী 15 সেপ্টেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটি এবার গুরুত্বের সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 14 ও 15 সেপ্টেম্বর দুদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 15 তারিখে
আমরা কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করতে হবে। এছাড়াও জনগণের শাসন প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। জানান, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন, প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন। এ সময় ডাক্তার জাহিদ অভিযোগ করেন, বিগত সরকার বেগম জিয়াকে জেলে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে অবহেলা করেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দুষ্কৃতিকারীরা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেছেন, শিল্পাঞ্চলে সার্বক্ষণিক যৌথ বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ীরা জানান, অভ্যুত্থান পরবর্তী 100 কারখানায় ভাঙচুর এবং 200-র বেশি কারখানা বন্ধ রাখায় ক্ষতি হতে পারে অন্তত 5,000 কোটি টাকার। ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ শূন্যতা সৃষ্টি হয়েছে। এই সুযোগে কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে, যার একটি বড় প্রভাব পড়েছে রপ্তানি সহ সকল শিল্প কারখানার উপরে। দুষ্কৃতিকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা বেগতিক দেখে 200-র অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। আমরা অবিলম্বে সকল শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আবারও কেউ ফ্যাসিস্ট হলে তাকেও দেশ ছাড়া করা হবে। টাঙ্গাইলে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। কক্সবাজারে আলাদা সভায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। রাষ্ট্র সংস্কারে কি ভাবছে তরুণরা? এ নিয়ে মতামত শুনতেই জেলায় জেলায় সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। একই সঙ্গে দেখা করছেন ছাত্র আন্দোলনে নিহতের স্বজনদের সঙ্গেও। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার টাঙ্গাইলে যান সমন্বয়ক সার্জিস আলম। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত মত বিনিময় সভায় দেয়া বক্তব্যে তুলে ধরেন বিগত সরকারের বিভিন্ন অপকর্মের দিকগুলো। বলেন, আবারও কেউ ফ্যাসিস্ট হলে প্রয়োজনে তাকেও দেশ ছাড়া করা হবে। পুরো বাংলাদেশে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। একই দিন কক্সবাজার গ্রন্থাগার মিলনায়তনে আন্দোলনে নিহতের স্বজনদের সঙ্গে দেখা করেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন হবে না উল্লেখ করে দেশ সংস্কারে সবার সহযোগিতা চান এই সমন্বয়ক। আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন, আমাদের পুলিশের সহায়তা প্রয়োজন, ডাক্তারদের সহায়তা প্রয়োজন। আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো, আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো, প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব, সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি। আমরা সহযোগিতার টোনে কথা বলবো, আমরা কখনোই বাধ্যতামূলক টোনে কোনো কথা বলবো না।
কেন্দ্রীয় পরিষদের অন্য সদস্যরা সভা সমাবেশ করেন চাঁদপুর, জামালপুর ও নীলফামারীতে। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তারা। এদিকে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের বাধার মুখে পণ্ড হয়ে যায় কেন্দ্রীয় সমন্বয়কদের ছাত্র জনসভার মতবিনিময় সভা। ওমর ফারুক, সময় সংবাদ। বিচারের জন্য ট্রাইব্যুনালকে উপযোগী করতে চলছে তোড়জোড়। বৃহস্পতিবার হাজতখানা সহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা কক্ষ তালাবদ্ধ করে চলে যাওয়ায় আগের মামলার গুরুত্বপূর্ণ নথি পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বর্তমান প্রসিকিউটররা। চিফ প্রসিকিউটর জানান, দ্রুত বিচারক নিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসনিক ভবন ঘুরে দেখলেন প্রসিকিউটররা। আসামি রাখার স্থান, হাজতখানা থেকে শুরু করে আসামির পরিবারের বসার স্থান সহ যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন তারা। কেননা ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার হবে এখানে। আসামিরাও একসময়ের প্রভাবশালী ব্যক্তি। একতলা টিনশেড ভবনের এই ট্রাইব্যুনালের দিকেই থাকবে মানুষের নজর। আসতে পারেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। সে কারণে অবকাঠামোগত উন্নয়নে তোড়জোড় প্রসিকিউশনের। সামগ্রিক পরিস্থিতি দেখে হতাশার কথা জানালেন চিফ প্রসিকিউটর। এটা একটা মানসম্মত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে এটা ব্যবহারযোগ্য নয়। এজলাস কক্ষটাও যেটা করা হয়েছে, এটার যে অবস্থা, ভেতরে অসম্ভব রকমের চিপা রাস্তা দিয়ে, চিপা গলি দিয়ে এখানে ঢুকতে হয়। তো এই ট্রাইব্যুনালে বিচার কার্য পর্যবেক্ষণের জন্য যদি কোনো বিদেশি আসেন, তারা আসলে অবাক হবেন যে এটা কি করে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা ট্রাইব্যুনাল এখানে হতে পারে। অবিলম্বে ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানসম্মত করতে সংস্কারের দাবিও জানান তিনি। আগের যে বিল্ডিংটা আছে সেটা খুব দ্রুত যদি মেরামত করে সেখানে ট্রান্সফার করা যায়, সেটা করা যেতে পারে। আদারওয়াইজ এই টিন শেডের মধ্যে এই বিচারটা করলে এটা আসলে খুব বেশি সুবিধাজনক ব্যাপার হবে না। পুরাতন ট্রাইব্যুনাল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েক বছর আগে টিনশেড এই ভবনে চলে আসছে বিচার কাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, তাদেরকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি এখন যে অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সরু একটি পথ, এই পথ দিয়েই আসামিদেরকে বিচারকের সামনে নিয়ে যাওয়া হবে এবং এই পথ দিয়েই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেমন আসবেন, একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা আসবেন, দেশি বিদেশি পর্যবেক্ষক যারা, তারাও কিন্তু এই বিচার পর্যবেক্ষণে আসবেন, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে অবস্থানে রয়েছে, ঠিক টিনশেড একটি ভবন, একতলা বিশিষ্ট, এবং এই ভবনে যে ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা দরকার আন্তর্জাতিক মানের করার জন্য, বিচারটি যেন আন্তর্জাতিক মানের হয়, সেই ধরনের অবকাঠামো কিন্তু নেই। এই দেশে বিচার হবে যারা ছাত্র জনতার গণবিপ্লব রুখে দিতে গণহত্যা চালিয়েছিলেন তাদের। কিন্তু এসডাসের যে পরিবেশ এবং অবকাঠামোগত যেটি অবস্থা, খুব সুশৃঙ্খলভাবে করাটা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কার্যক্রমে ধীরগতি বজায় থাকলে অন্তর্বর্তীকালীন সরকার আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দীর্ঘসূত্রিতা আমাদের মধ্যে অনাস্থা সৃষ্টি করবে। কোনো কাজে যাতে দীর্ঘসূত্রিতা না হয়, জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের এই দুটি জায়গায় যদি এরকম গাফিলতি করা হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে হতাশা ক্রমশ বাড়তে থাকবে। এই সরকার একটা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন, অনেকগুলো সমস্যা ওনাদের সামনে আছে, কিন্তু ওনাদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার যাতে ব্যত্যয় না ঘটে। ভবিষ্যতেও বাংলাদেশে চীনা বিনিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেছেন, চীন বাংলাদেশের সঙ্গে কাজ করছে পরিবর্তন ও পুনর্গঠনের জন্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে প্রথম বিদেশি বিনিয়োগ এসেছে চীন থেকে। ডক্টর মোহাম্মদ ইউনুস চীনকে বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদন কারখানা স্থাপনের অনুরোধ করেছেন বলেও জানান রাষ্ট্রদূত। উল্লেখ করেন, বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ থেকে আগামী মৌসুমে $2 বিলিয়ন মূল্যের আম আমদানি করবে বেইজিং। G2G cooperation projects between China and Bangladesh are under construction.
China enterprises in Bangladesh have expressed their willingness to continue to invest. After formation of the interim government, the first foreign investment comes from China. That's invested in government sectors. We work together to make a change. We work together to rebuild this country and for the better, brighter future for Bangladesh and the China-Bangladesh relations. পর্তুগালে ভিন্ন ধর্মী পেশায় অংশগ্রহণ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। গতানুগতিক কাজের বাইরে ট্যুর গাইড হিসেবেও সফলতার স্বাক্ষর রাখছেন তারা। হেঁটে হেঁটে বা ট্যুরিস্ট ভেহিকল হিসেবে পরিচিত টুকটুকে করে পর্যটকদের লিসবনের গুরুত্বপূর্ণ স্পট দেখানো উপভোগ করেন এসব গাইডরাও। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। আবহাওয়ার কারণে সারা বছরই কম বেশি পর্যটকদের আনাগোনা থাকায় পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাগুলোর একটি ট্যুর গাইড। উপার্জন বেশি হওয়ায় অনেক পর্তুগিজ ফুল টাইম ট্যুর গাইড হিসেবে কাজ করেন, পার্ট টাইম হিসেবেও কাজ করেন অনেক শিক্ষার্থী। নতুন জায়গা হিসেবে প্রায় সব দেশেই পর্যটকরা চান স্থানীয় একজন দক্ষ গাইডের সাথে বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরতে। তাতে কোনো জায়গার মূল সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এড়ানো যায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিও। পর্তুগালে মূলত পর্তুগিজ বা অন্যান্য ইউরোপীয়রাই ট্যুর গাইড হিসেবে কাজ করেন, তবে চাইনিজ বা ব্রাজিলিয়ান সহ অনেক দেশের মানুষ এসেছেন এ পেশায়। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিরা রেস্টুরেন্ট, সুভিনির বা গ্রোসারি শপ সহ অন্যান্য পেশার সাথে যুক্ত থাকলেও এখন ট্যুর গাইড হিসেবেও কাজ করছেন অনেকে। গতানুগতিক কাজের বাইরে এসে এ পেশায় সফলতার স্বাক্ষর রাখছেন তারা। এখানকার ইতিহাস সংস্কৃতি নিয়ে আসলে অনেক বেশি পড়াশোনা এবং খোঁজখবর রাখা শুরু করি। একই সাথে আমি এখানে চেষ্টা করি এখানকার যত ট্যুর গাইড বা ট্যুরিজম কোম্পানি আছে তাদের সাথে একটু যোগাযোগ করা, যে কিভাবে আমি এখানে কাজ পেতে পারি। তো ফাইনালি আমার একটা ফ্রেন্ড আছে, ব্রাজিলিয়ান ফ্রেন্ড, সেও এখানে ট্যুর গাইড। তো সে আমাকে সাহস দেয় যে আমি যদি একজন ব্রাজিলিয়ান হয়ে এখানে ট্যুর গাইডিং করতে পারি, তুমি একজন বাংলাদেশ হিসেবে তুমিও পারবে, এবং তোমার ইংলিশ যা আছে সেটা গ্রহণযোগ্য এবং তোমার পূর্বের যে অভিজ্ঞতা ওইটা আসলে বেশি মাইনে রাখে। তো সেখান থেকে আসলে আমার আগানো এবং চেষ্টা করতে করতে একটা পর্যায়ে আমাকে একটা এজেন্সি কাজের সুযোগ দেয়, তারপর একে একে আরো অনেকগুলো এজেন্সি। তবে অল্প কিছু সংখ্যক বাংলাদেশি হেঁটে হেঁটে গাইডিং করলেও ট্যুরিস্ট ভেহিকেল হিসেবে পরিচিত টুকটুক নিয়েও গাইডিং করছেন অনেক প্রবাসী। পর্তুগিজ না হয়েও পর্তুগালে একজন ট্যুর গাইড হওয়ার কাজটি মোটেও সহজ নয়। তারপরেও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে অনেক বাংলাদেশি এ পেশায় এসেছেন এবং কুড়িয়েছেন সাফল্য। তবে পর্তুগিজ বা ইংরেজির বাইরে স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকলে এই পেশা পর্তুগালে হতে পারে সম্ভাবনার, এমনটাই মনে করেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য নিয়মিত অনুশীলন বাদ দেননি ক্রিকেটাররা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মিরপুরে ব্যাটিং বোলিং অনুশীলন করেন শান্ত, মুশফিক, মিরাজ, মমিনুলরা। এরপর বোর্ড থেকে কোস্টার বাসে করে যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ সময় হাস্যোজ্জ্বল ছিলেন সবাই। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের ট্রফি নিয়ে সামনের আসনে ছিলেন অধিনায়ক শান্ত। তবে এ বহরে ছিলেন না আলোচিত সাকিব আল হাসান। দেশে না ফেরায় 15 সদস্যের দল যায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে। একই গাড়িতে ছিলেন দলের ম্যানেজার রাবিদ ইমাম, আলাদা গাড়িতে যান বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সভাকক্ষে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। একে একে সবার সঙ্গে করমর্দন করেন। ক্রিকেটারদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন অধিনায়ক নাজমুল হোসেন। প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড, এখানে আসার পরে খুবই খুশি, এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে, আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবে। এরপর ক্রিকেটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুস। তোমরা যে আজকে একটু আনন্দ উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই। সাক্ষাৎ পর্ব শেষ হয় আনুষ্ঠানিক ফটো সেশনের মধ্য দিয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না বললেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুসকে সভাপতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কমিটি গঠন।
দুদকের রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্র মুক্ত করাই চ্যালেঞ্জ বলছেন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। ইসি নিয়োগ আইন পরিবর্তনের পরামর্শ বদিউলের। এবং সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ মির্জা ফখরুলের। অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।